হ্যালো স্টুডেন্টস, ফিলো একাডেমিক্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে লজিক। তোমরা আশা করি পিপিটিতে দেখতেই পাচ্ছ। তো লজিকের তোমাদেরই রিকোয়েস্টে কিছু এমসিকিউ এবং তার এক্সপ্লেনেশন সেটা নিয়ে আজকে লেকচারটা হবে। তো চলো আমরা লেকচারটা স্টার্ট করি। দেখো, প্রথমত কিছু আমি আগেও বলেছি, এর আগে যারা সাইকোলজি বা অন্য যে আমাদের চ্যানেল থেকে লেকচারগুলো দেওয়া হয়েছে, যে কিছু জিনিস আমাদের স্ট্যাটিক, সেগুলো আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, যাই বলো না কেন। তো এই আজকে তোমাদের লজিকের যে ক্লাসটা আমরা আয়োজন করেছি তোমাদের জন্য, তোমাদের রিকোয়েস্টে, সেখানে এসএসসির যে 1 to 4 যে ইউনিট রয়েছে, এসএসসি সিলেবাসে যেটা দেওয়া রয়েছে, তার মধ্যে আমাদের কিছু প্রশ্ন তোমাদের জন্য ফ্রেম করা হয়েছে এবং কিছু প্রশ্ন হচ্ছে ডিরেক্ট প্রশ্ন যেগুলো কমন, এবং কিছু প্রশ্ন এমনই ফ্রেম করা হয়েছে যাতে সেখান থেকে তোমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা কি আছে আমরা দেখি। যে এটা একটা স্ট্যাটিক প্রশ্ন, যে অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের রচয়িতা কে। এগুলো আমাদের অ্যাজ ইট ইজ মনে রাখতে হবে। তো এখানে আমার ব্যাখ্যা করার কিছু নেই। এটার অ্যান্সার আমরা মোটামুটি সবাই জানি, এর অ্যান্সার হবে কপি। এটা কপির একটা গ্রন্থ, ফেমাস একটা লজিকের গ্রন্থ, যেখান থেকে আমাদের পড়তেও হয়। ঠিক আছে? তো নেক্সট টপিকে আমরা চলে যাই, নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। কি আছে দেখি আমরা। যে দেখো, দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, যে লোগোস, এই লোগোস শব্দটা কোথা থেকে এসছে। হ্যাঁ, তো লোগোস শব্দটা হঠাৎ করে এই প্রশ্ন কেন? যেহেতু তোমাদের লজিক আমরা পড়ছি, লজিকের বাংলা প্রতিশব্দ আমরা জানি তর্কবিদ্যা বা তর্কবিজ্ঞান। হ্যাঁ, তো এই লজিক যে টার্মটা সেটা এসছে লোগোস থেকে, এবং এই লোগোস টার্মটা কোথা থেকে এসছে না, লোগোস কথাটা এসেছে গ্রিক শব্দ, মানে লোগোস কথাটা অ্যাকচুয়ালি গ্রিক শব্দ যার থেকে লজিক এসছে। ওকে, দেন থার্ড যে প্রশ্নটা রয়েছে দেখো, আরোহ অনুমানের প্রধান লক্ষণ হচ্ছে আরোহ সংক্রান্ত লাভ। তো এই উক্তিটা কার? হ্যাঁ, তো এই উক্তিটা কে করেছেন? এই উক্তিটা আমাদের করেছেন যে বেন, তর্কবিজ্ঞানী বেন করেছে। ওকে, এবং তোমরা আরেকটা জিনিস, এই যে আরোহ অনুমানটা আমরা বলেছি, আমরা যেগুলো আলোচনা করার সেখানে আলোচনা করব। যেরকম তোমরা এই যে প্রশ্ন, কিছু সোজা প্রশ্ন আছে, পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করার, এবং সেখানে আমি করব। এবং এখানেও একটু ছোট করে বলে রাখি যে এই আরোহ অনুমানটা কি। আরোহ অনুমান এবং অবরোহ অনুমান আমরা মানে সেই ছোট থেকে ইন দ্য সেন্স যখন থেকে লজিক পড়ছি তখন থেকে পড়ে আসছি, 11-12 থেকে, রাইট, মানে 12 থেকে পড়ে আসছি। যে আমরা যদি দেখি যে যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞান, আমরা লজিক বলছি যুক্তিবিজ্ঞান, তো যুক্তিবিজ্ঞানের আমাদের আলোচ্য বিষয়টাই হচ্ছে যে যুক্তি বা অনুমান। ঠিক আছে? এবং এই যে অনুমানটা, সেই অনুমানটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সোজা ভাষায় মানে আমি বলে দিচ্ছি 1-2 কথা, যে একটা হচ্ছে আরোহ অনুমান, একটা হচ্ছে অবরোহ অনুমান, একটা হচ্ছে ইন্ডাকটিভ আর্গুমেন্ট, আর একটা হচ্ছে ডিডাকটিভ আর্গুমেন্ট। এবং ডিডাকটিভের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, হ্যাঁ, সেগুলো তোমরা দেখবে। এবং আরোহ অনুমানের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা যদি দেখি সেখানে আমরা কিছু ভাগ পাই। তথাকথিত আরোহ অনুমান বা বৈজ্ঞানিক আরোহ অনুমান যদি দেখো তাহলে দেখবে। এবং এই যে আরোহ অনুমানের যে সংজ্ঞা, যদি কার্ভেট রেটের সংজ্ঞা দেখো, তো ওনার সংজ্ঞার মধ্যে দুটো টার্ম পাবে। একটা হচ্ছে যে আরোহ অনুমান পর্যবেক্ষণের ওপর নির্ভর করে এবং
প্রকৃতির একরূপতা নীতি যেটা রয়েছে, যে মেন প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নীতির ওপরে নির্ভর করে। এবং আমরা সবাই জানি যে আমাদের আরোহ অনুমানে কি হচ্ছে, আমরা কিছু বিশেষ দৃষ্টান্তকে দেখে বিশেষ দৃষ্টান্তের ওপরে ভিত্তি করে আমরা সামান্য বচনকে প্রতিষ্ঠা করছি। এবং কিছু কিছু জিনিস এখানে আমি শর্টে যতটুকু আমার মাথায় আসছে মনে রাখার দরকার তোমাদের বলি, এবং এখান থেকেও তোমাদের প্রশ্ন হয়, শুধু এসএসসির জন্য নয়, এটা নেটের সিলেবাসেও তোমাদের আছে, সেখানেও তোমরা মনে রাখবে যে স্টেটমেন্ট তুলে আমাদের কিন্তু এখন প্রশ্ন দেয়। এবং নেটের পেপার 1-এও কিন্তু এখনই লজিক থেকে প্রশ্ন দিচ্ছে, স্টেটমেন্ট তুলে দিয়ে দিতে পারে। যে এখানে কি হয়, যে সিদ্ধান্ত কিন্তু হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। কেন নিঃসৃত হয় না? কারণ আমরা দেখলাম যে এখানে কিন্তু বিশেষ দৃষ্টান্ত থেকে সামান্যে আমরা যাই। যে হয় না যে রাম ভালো স্টুডেন্ট, শ্যাম ভালো স্টুডেন্ট, যদু ভালো স্টুডেন্ট, রহিম ভালো স্টুডেন্ট, দেন সেখান থেকে আমরা কনক্লুড করছি যে সকল মানুষ হচ্ছে ভালো স্টুডেন্ট। বা যে কোনোই উদাহরণ নিয়ে নাও, মরণশীল যদি নিয়ে নাও, সকল মানুষ হয় মরণশীল, এই অমুক অমুক ব্যক্তি মরণশীল, দেন সকল মানুষ হয় মরণশীল। তো এই যে একটা গ্যাপ এখানে, এই জন্যই এটাকে বলা হচ্ছে যে আরোহমূলক একটা ঝাঁপ, আরোহমূলক ঝুঁকি বা একটা লাফ, এই লাফের কথা বলা হচ্ছে। এটা কিন্তু লাফ, হ্যাঁ, ঝাঁপ দেওয়া বলে না, সেটার কথা বলা হচ্ছে। এবং এই অনুমানে কেন বলা হচ্ছে, এটা আমরা এখানে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে আমরা যাচ্ছি, আমরা বিশেষ থেকে সামান্যের দিকে ঝাঁপ দিচ্ছি, জাম্প করছি। তো এই জন্যই এটাকে ইন্ডাকটিভ লিপ বা আরোহ সংক্রান্ত লাভ যেটাই বলো না কেন বলা হচ্ছে। এবং এটা কে বলেছেন, যে বেন বলেছেন যে আরোহ অনুমানের একটা প্রধান লক্ষণ হচ্ছে এটা। ক্লিয়ার? এবং অবরোহ তো তোমরা সবাই জানো যে সেখানে কিন্তু আমাদের সার্বিক থেকে বিশেষে আসি, সার্বিক থেকে বিশেষ এবং বিশেষ থেকে সার্বিক, এটাই হচ্ছে মূল কথা ইন্ডাকটিভ আর ডিডাকটিভের। আচ্ছা, এবং আরও সেখানে ডিটেল আছে, তোমরা পড়বে, আমি চেষ্টা করব প্রশ্ন নিয়ে আসার। যে আরোহ অনুমানের সিদ্ধান্ত কিন্তু কখনোই মানে নিশ্চিত হয় না, ঠিক আছে? সেখানে সবসময় একটা আপতিক একটা সম্বন্ধ থাকছে, রাইট? আর অবরোহের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হয়, যেহেতু হেতুবাক্য মানে সিদ্ধান্তটা হেতুবাক্যের মধ্যেই নিহিত থাকছে প্রচ্ছন্নভাবে, তার জন্য সেখানে একটা প্রসক্তি সম্বন্ধ থাকছে। ক্লিয়ার? তাহলে কোনটাতে প্রসক্তি থাকছে, কোনটাতে আপতিক সম্বন্ধ থাকছে, এই জায়গাগুলো কিন্তু তোমরা পড়ে রাখবে। ওকে, আচ্ছা, তারপরে পরের প্রশ্নটা দেখো কি আছে, যুক্তির অংশগুলোকে কি বলা হয়? এটাও মানে কি বলবো, যে একদম হয় না যে একটা স্ট্যাটিক প্রশ্ন দিয়ে দেয় অ্যাজ ইট ইজ, এগুলো মনে রাখবে, বা এগুলো মানে ছোট প্রশ্ন হিসাবে তোমাদের দিয়ে দিতে পারে। হ্যাঁ, আবার মানে এত সোজা প্রশ্ন নাও দিতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো দিয়ে দিতেও পারে, সেগুলো তোমরা একটু মনে রেখো। যে যুক্তি তৈরি হয় কতগুলো বচনের দ্বারা। আমরা যখন বলি যে কপিও বলছেন, কপি যে সংজ্ঞা তোমরা দেখবে, যে উনি বলছেন যে যুক্তি হলো কতগুলো বচনের সমষ্টি, ঠিক আছে? এবং যুক্তির যে অংশগুলো সেটাকে আমরা বলছি কি না, অবয়ব। তাহলে যুক্তিকে এক অর্থে যদি আমরা জানি যে বচনের সমষ্টিটা হচ্ছে যুক্তি, এবং যুক্তির অংশগুলোকে আমরা বলছি যে এক একটা অবয়ব। ক্লিয়ার? এখানে বোঝার বেশি কিছু নেই, এগুলো মানে খুব বেসিক জায়গা, তোমরা একটু দেখে নেবে যে যুক্তি কাকে বলছে, তারপরে হচ্ছে যে বচন কাকে বলছে, তারপরে বচন সত্য হয় না মিথ্যা হয়, এই ধরনের প্রশ্নগুলো খুব কমন প্রশ্ন, এগুলো একটু তোমরা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, তারপরের যে প্রশ্নটা আছে দেখো, যে তর্কবিদ্যা হলো চিন্তার বা বুদ্ধির মূল নীতিসমূহের বিজ্ঞান। এই কথাটা কে বলেছেন? এটাও ওই একই, যেটা মনে রাখতে হবে, এটা বলেছেন কান্ট। ওকে, আচ্ছা, আমি এখানে এই কারণে মানে এখানে বেশি কথা বলছি না, কারণ এরপর আমাদের কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? কাজে যেগুলো ব্যাখ্যা করতে হবে আমি সেখানে ঠিক ব্যাখ্যা করে দেবো। তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমরা উপকৃত হবে।
সবিচার চিন্তার পদ্ধতি নিয়ে আলোচনা করাই হচ্ছে তর্কবিদ্যার মূল কাজ। এই উক্তিটা কার? এই উক্তিটা কে করেছে? এই উক্তিটা করেছেন স্টোবিং। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে ডি। আচ্ছা, তারপরে দেখো এরকম তোমাদের প্রশ্ন দিয়ে দিতেই পারে। হ্যাঁ, এটা কে বলেছেন, অমুক সংজ্ঞা কে দিয়েছেন, আবারও আগেও বলেছি এখনো বলছি, এরকম ধরনের প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতে পারো। তারপরেরটা দেখো, তর্কবিদ্যা হলো এমন কতগুলো নীতির আলোচনা যা উত্তম যুক্তি থেকে মন্দ যুক্তিকে পৃথক করে। ঠিক আছে, এটাও একটা গুড কোয়েশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা উক্তি, এটা করেছেন কপি। ওকে, আচ্ছা, এবার এই যে এইটা যেটা রয়েছে যে দেখো, যে কোনো মানুষ নয় অমর, একটা রয়েছে দেখো কোনো মানুষ নয় অমর, আর একটা রয়েছে যে মানে সরি কোনো মানুষ নয় অমর। তাহলে প্রশ্নটা কি আছে পুরোটা দেখি, যে সুতরাং কোনো অমর জীব নয় মানুষ। হ্যাঁ, মানে এখানে দেখো একটাই জাস্ট তোমার হেতু বাক্য রয়েছে এবং তার থেকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, এবং এটা কোন ধরনের যুক্তি তোমাকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, এবং দেখো এখানে অপশান দেওয়া আছে যে প্রাকল্পিক যুক্তি, বৈকল্পিক যুক্তি, তারপরে হচ্ছে এটা অমাধ্যম যুক্তি না তোমার মাধ্যম যুক্তি। ঠিক আছে, তাহলে এই যে তোমাকে এটা মাধ্যম অনুমান হিসাবেও দিতে পারে, মাধ্যম অনুমানও বলতে পারে, আবার অমাধ্যম অনুমানও বলতে পারে, এরকমভাবেও বলতে পারে। যে এটার অ্যান্সার তাহলে কি হবে, আশা করি আমরা বুঝতে পারছি এটার অ্যান্সার হবে সি। কেন সি? যে যদি দেখো যে আমরা একটু আগে পড়েছি যে অনুমান, এবং অনুমানকে যদি আমরা ভাগ করি, যখন আমরা ভাগ করি আমরা মূলত দুটো ভাগ পাই। কি কি পাই? একটা হচ্ছে মাধ্যম অনুমান আর একটা হচ্ছে অমাধ্যম অনুমান। মাধ্যম অনুমানের মধ্যে আমরা আবার পাই নিরপেক্ষ, সাপেক্ষ, সেখান থেকে প্রাকল্পিক, বৈকল্পিক, এবং অমাধ্যমে আমরা যখন পাই আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, এইগুলো আমরা পাচ্ছি। এই যে অমাধ্যম অনুমানে কি হচ্ছে, যে দেখো এখানে একটা মাত্র আশ্রয় বাক্য আছে এবং তার থেকেই সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে। তাহলে যে যুক্তিতে বা যে অনুমানে একটা মাত্র আশ্রয় বাক্য থেকে আমার সিদ্ধান্ত নিঃসৃত হয়, সেটাই হচ্ছে আমার অমাধ্যম অনুমান। এখানে যদি আর একটা কোনো হেতুবাক্য থাকতো, তাহলে তারপর যদি সিদ্ধান্ত আসতো, তাহলে সেটা কি হতো? মাধ্যম অনুমান হতো। ঠিক আছে, যে সকল মানুষ মরণশীল, রাম হয় মানুষ, রাম হয় মরণশীল। ক্লিয়ার? তো এরকম যদি হতো তাহলে সেটা মাধ্যম অনুমান হতো বা মাধ্যম যুক্তি হতো। যাই দিক না কেন, যুক্তি দিক, অনুমান দিক, ব্যাপারটা মেন পয়েন্টটা এখানে একই, যে একটা মাত্র আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্তকে নিঃসৃত করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এটা দেখো, এই প্রশ্নটা ব্যাখ্যামূলক একটা প্রশ্ন, ব্যাখ্যা করতে হবে। যারা জানো খুবই ভালো, এবং যারা জানো না তাদের জন্য ব্যাখ্যা করাটা দরকারি, যে এ বচন ব্যাপ্য হবে। আমরা যদি দেখো বচনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের 4টে নিরপেক্ষ বচন আছে। ঠিক আছে, এবং এই যে 4টে নিরপেক্ষ বচন, যে আমরা যদি দেখি যে ব্যাপ্য কথাটা, তার আগে আমাদের ব্যাপ্য কথাটাকে জানতে হবে। যে দেখো বচনের মধ্যে আমাদের হয় না যে কোনো পদ থাকে, তো কোনো পদের সমগ্র বাক্যার্থকে যখন স্বীকার করা হয় তখন সেটা ব্যাপ্য হয়, এবং অংশ বিশেষকে যখন স্বীকার করা হয় তখন সেটা অব্যাপ্য হয়। এটা আমার ব্যাপ্য অব্যাপ্যর একটা একদম কি বলবো মূল সূত্র। ঠিক আছে, এবং এই যে ব্যাপ্য এবং অব্যাপ্য সংক্রান্ত যে নিয়ম, সেটাকে আমরা ব্যাপ্যতা বলে জানি। ক্লিয়ার? তাহলে আমরা জানি যে 4টে আমাদের নিরপেক্ষ বচন আছে। আমরা তারও আগে যদি ভাগ দেখতে চাই, মানে আরও আগে যদি আমি তোমাদের বলতে চাই যে বচনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, 2 ভাগে। একটা হচ্ছে গুণ অনুসারে, একটা হচ্ছে আমরা কোয়ালিটির দিক থেকে ভাগ করতে পারি, আর একটা হচ্ছে আমরা কোয়ান্টিটি, একটা কোয়ালিটি একটা কোয়ান্টিটির দিক থেকে ভাগ করতে পারি, মানে একটা গুণ অনুসারে একটা পরিমাণ অনুসারে। তো গুণ অনুসারে যদি আমরা দেখি, সেখানে আমরা কি কি পাই, যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, মানে সদর্থক এবং নঙর্থক,
এবং পরিমাণ অনুসারে যদি আমরা পাই, সেখানেও দুটো ভাগ দেখি, একটা হচ্ছে ইউনিভার্সাল আর একটা হচ্ছে আমার পার্টিকুলার। তো এই যে চারটে আমরা দেখলাম যে গুণ এবং পরিমাণ অনুসারে যদি আমরা দেখি যে 4 প্রকার যে নিরপেক্ষ বচন, সেখানে আমরা কি কি বচন পাচ্ছি, যে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, ইউনিভার্সাল নেগেটিভ, পার্টিকুলার অ্যাফার্মেটিভ, পার্টিকুলার নেগেটিভ। তাহলে আমার কোনটা আমি বলার সময় বলে দিয়েছি, আশা করি ক্লিয়ার, যে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ মানে এ মানে সার্বিক সদর্থক, ই হচ্ছে সার্বিক নগর্থক, আই হচ্ছে বিশেষ সদর্থক, ও হচ্ছে বিশেষ নগর্থক। ক্লিয়ার? এই 4 প্রকার যে বচনের মধ্যে এবার যদি আমরা ব্যাপ্যতার দিকে দেখি, এদের ব্যাপ্যতার দিকে যদি আমরা আসি, একটু আগে আমি বললাম যে ব্যাপ্যতা আমরা কাকে বলছি, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, নাহলে আমি স্পেসটা পাবো না লেখার। একটা মিনিট দাও। ওকে, তো এই যে 4 প্রকার বচন পেলাম, তার মধ্যে তোমাকে প্রশ্ন দিয়েছে, মানে আমি ফ্রেম করেছি যে এই বচন ব্যাপ্য করে কাকে। এই বচনে আমাদের কোন পদটা ব্যাপ্য হয়, উত্তরটা আগে এখানে বলে দিই, যে উদ্দেশ্যকে ব্যাপ্য করে। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে ছোট করে বলে রাখা দরকার, তোমাদের ব্যাপ্যতা কেন হচ্ছে সেটাও বলেছি। এবার এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে, মানে স্বাভাবিক প্রশ্ন আসবে যে কিভাবে, যে এই যে একটা সরল মানে সোজা উদাহরণ আমরা নিয়ে নিই, যে সকল মানুষ হয় মরণশীল। এখানে আমি লিখছি না, তোমরা শুনে নাও বা নোট ডাউন করে নিতে পারো বোঝার জন্য মেন পয়েন্টগুলো, যে সকল মানুষ হয় মরণশীল। ধরো এই উদাহরণটা আমি নিয়ে নিলাম, এটা একটা সার্বিক সদর্থক বচন, আমি আগে বলেছি যে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ বা এ বচন। ক্লিয়ার? এটা এ বচন। এই বচনে আমি যদি দেখি, আমি শর্টে লিখছি, মানুষ কি বলেছি, সকল মানুষ হয় মরণশীল। তাহলে মানুষের জন্য আমি এখানে এম নিচ্ছি, আর মরণশীলের জন্য সাপোজ ধরো আমি এখানে যা কিছু একটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, মানে এখন জাস্ট বোঝানোর জন্য ধরো এখানে আমি পি নিচ্ছি। এবার এই যে মানুষটা হচ্ছে আমার উদ্দেশ্য পদ। আমরা জানি এখানে দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট, আর যেটাকে হচ্ছে যে যুক্ত করে সাবজেক্ট এবং প্রেডিকেটকে, সেখানে আমরা বলছি সংযোজক বা কপিউলা। ঠিক আছে? এগুলো বচনে পড়তে গিয়ে তোমরা পড়েছো আশা করি। তো এই যে মরণশীল মানে মানুষ হচ্ছে এখানে উদ্দেশ্য, এবং মরণশীলটা হচ্ছে এখানে বিদেহ। তো এখানে কি হচ্ছে, এটা কেন তোমাদের প্রশ্ন আসবে যে তাহলে কেন এটা উদ্দেশ্যকে ব্যাপ্য করলো, কারণ এখানে যখন আমি মানুষ কথাটা বলছি, তখন মানুষ পদটা বা উদ্দেশ্য পদটাকে কি করা হচ্ছে, যে সমগ্র বাক্যার্থকে গ্রহণ করা হচ্ছে, সকল মানুষ সম্পর্কে এখানে বলা হচ্ছে, তাই এটা ব্যাপ্য হলো। কিন্তু একটু আগেই আমি তোমাদের বলেছি যে অব্যাপ্য কখন হয়, যখন অংশবিশেষের বাক্যার্থকে স্বীকার করা হয়। তাহলে সেটা যদি আমাদের মনে থাকে এই সূত্রটা, যে আমাদের ব্যাপ্য কখন করছে, যে সমগ্র বাক্যার্থকে স্বীকার করা হচ্ছে তখন সেটা ব্যাপ্য, আর অংশ বিশেষকে যখন স্বীকার করা হচ্ছে তখন সেটা হচ্ছে অব্যাপ্য। তাহলে এখানে দেখো, এখানে মরণশীলটা কিন্তু সমগ্র বাক্যার্থকে গ্রহণ করা হয়নি। কেন হয়নি? কারণ এই যে মরণশীল ওয়ার্ডটা শুধুমাত্র কি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য? আমরাই শুধু মরণশীল, আমরাই শুধু মরি, এমনটা তো নয়। বিভিন্ন ধরনের জীব জন্তু যা কিছুই আছে সবাই মরণশীল। ক্লিয়ার? তাহলে এখানে সবটাকে গ্রহণ করা হয়নি বলে এটা হচ্ছে অব্যাপ্য হবে, মানে এখানে বিধেয়টা এ বচনের প্রেডিকেটটা অব্যাপ্য হবে। ক্লিয়ার? এভাবে তোমাদের 4টে বচন আছে, এ ই আই ও। আশা করি আমি নিয়মটা বলে দিয়েছি, বাকিটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি জাস্ট ছোট করে একটা জিনিস একটু তোমাদের বলে দিই, যে এটা দেখো, এটা আমি আগে ক্লিয়ার করি জায়গাটাকে, না হলে ওটা লিখতে পারবো না। একটু সময় দাও। ওকে, এই যে সাবজেক্ট এবং প্রেডিকেট লিখেছি, হ্যাঁ, তো 4টে বচন আমরা কি কি জেনেছি, যে এ ই আই আর ও। এটা আমরা শর্টে কিভাবে মনে রাখবো, তোমাকে হয়তো পরীক্ষার সময় এরকম ডাইরেক্ট প্রশ্ন দিতে পারে, যে সবসময় হয়তো ডিটেলে জানতে চাইবে না, ডিটেলে তুলেও দিতে পারে, যে হয়তো তোমাকে কোনো স্টেটমেন্ট দিয়ে দিল, বলতে পারে যে আমি প্রশ্নে আসবো,
ওইরকম ধরনের প্রশ্নে আসবো, দিয়ে দিতে পারে যে হয়তো এই কারণের জন্য এটা ব্যাপ্য নয় বা এই কারণের জন্য এটা ব্যাপ্য, এরকমও দিয়ে দিতে পারে। কিন্তু তোমার কাছে মূল যেটা, মানে সোজা ভাষায় যদি আমরা বলো যে সাবজেক্ট প্রেডিকেট আমরা কিভাবে মনে রাখবো, যে ক্রস রাইট ক্রস রাইট রাইট, হ্যাঁ, রাইট ক্রস রাইট রাইট, ক্রস 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 রাইট। ক্লিয়ার? তাহলে এ ই আই ও, রাইট ক্রস রাইট রাইট, ক্রস 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 রাইট, এটা সব থেকে সোজা। মানে আমি ক্লাস 12 যখন পড়েছি সেই থেকে আজ অবধি আমি এইভাবে পড়ে ভুলিনি, আর দ্বিতীয়বার আমাকে পড়তেও হয়নি, বুঝতেও হয়নি। তো এই জিনিসগুলো যদি ছোট ছোট জিনিসগুলো মাথায় থাকে তাহলে তোমাদেরও আশা করি ক্লিয়ার থাকবে, এবং আশা করি ক্লিয়ার আছেও। এগুলো খুব কমন বেসিক লজিকে আমাদের হাতে খড়ির জায়গা এগুলো, রাইট? শুধু আমরা মনে রাখবো সমগ্র বাচ্চার্থকে গ্রহণ করছে বা বাক্যার্থকে গ্রহণ করছে, তাহলে সেটা হচ্ছে ব্যাপ্য, এবং আংশিককে যদি স্বীকার করে তাহলে সেটা অব্যাপ্য, এবং এইভাবে আমরা মনে রাখবো যে কোনটা ব্যাপ্য কোনটা অব্যাপ্য। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্নে যাই। তোমাদের আজকে অনেকগুলো প্রশ্ন আছে, 25টা প্রশ্ন। পুরো ভিডিওটা সবাই দেখো, আশা করি তোমরাই লাভবান হবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট আরও অনেক লেকচার আসবে, শুধু এসএসসি রিলেটেড নয়, নেটেরও আসবে। তো সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশানটাকে অন করে রেখো, যাতে তোমরা ভিডিওটা দেখতে পারো। তারপরেরটা দেখো, মানুষ মরণশীল, এটি বচনে, এটা একটু কনসিডার করো, এটা এই বচনে হবে, এটা টাইপে ভুল হয়েছে। মানুষ মরণশীল এই বচন, আচ্ছা এটা আচ্ছা এটিকে হবে, হ্যাঁ। তো মানুষ মরণশীল এটিকে বচনে বা এটাকে বচনে রূপান্তর করলে এর বিরোধী বচন কি হবে? এই ধরনের প্রশ্ন এক্সপেক্ট করবে তোমরা, করো, কারণ এই ধরনের প্রশ্ন আসবে, এবং এর থেকেও ক্রিটিক্যাল প্রশ্নও আসতে পারে। তো মানুষ মরণশীল এটা বচনে রূপান্তর করলে এর বিরোধী বচন কি হবে? তো মানুষ মরণশীল এটা আমার কি বচন? যে সকল মানুষ হয় মরণশীল, ঠিক আছে। এর বিরোধী কি হবে? তোমাকে অনেক কিছু দিতে পারে, বিরোধী দিতে পারে, অসম বিপরীত দিতে পারে, যা কিছুই দিক না কেন সেটা আমরা তাহলে কিভাবে করব? আমরা সবাই জানি যে এই যে বক্স, আমাদের ফেমাস একটা বক্স, যেটা হচ্ছে আমাদের 4টে কোণায় এ ই আই ও, আমরা ছোট থেকে পড়ে আসছি, তাই তো? তো এবং আমরা জানি যে এটা হচ্ছে আমাদের কন্ট্রারি, এটা হচ্ছে আমাদের সাব কন্ট্রারি, এটা হচ্ছে আমাদের সাব অল্টার্ন, এবং এই দুটোই হচ্ছে আমাদের সাব অল্টার্ন, রাইট? এটা হচ্ছে আমাদের সাব অল্টার্ন, আর এই যে সম্পর্কটা এটা হচ্ছে আমাদের কন্ট্রাডিক্টরি, রাইট? তো এভাবে আমাদের ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? তো আমরা জানি যে বিরুদ্ধ সম্পর্ক, এই যে বলেই দিলাম, এ বচন, এটা এই বচনটা আছে, এটা যদি আমরা এলএফ করি এটা এ বচন, এর বিরোধী বচন হবে ও বচন। ক্লিয়ার? এটা বোঝানোর আর কিছু নেই, এটা হয়তো প্রত্যেকেই জানো, খুব ইজি। হ্যাঁ, দেন 11টা, ই বচনের বিপরীত বচনের অসম বিরোধী, এই রকম প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতে পারো, কারণ তোমাদের সবসময় দিয়ে দেবে না যে ই বচনের বিপরীত বচন কি, বা আই বচনের বিরুদ্ধ কি, বিপরীত কি, বিরুদ্ধ কি, অসম কি, এইভাবে না দিয়ে এইভাবে তোমাকে ঘুরিয়ে দিতে পারে যে ই বচনের বিপরীত বচনের অসম বিরোধী। তাহলে আমরা দেখো এখানে যে স্কোয়ার অফ অপোজিশন যেটা আমরা লিখেছি, এখানে আমি আরেকবার ছকটা করে দিচ্ছি, যেখানে আর আমি শুধু নামগুলো লিখে দেবো, তাহলে আশা করি তোমরা সবাই জানো, আমার বোঝানোর জন্য আমি নামগুলো শুধু লিখছি। এবার এটা আমরা জানি বিপরীত, কন্ট্রারি, সাব কন্ট্রারি, সাব অল্টার্ন অ্যান্ড কন্ট্রাডিক্টরি, রাইট? বিপরীত, অধীন বিপরীত, অসম বিপরীত, বিরুদ্ধ বিপরীত। তাহলে ই বচনের বিপরীতকে না, ই বচনের বিপরীত হচ্ছে আমার এ বচন, এবং এটা বলেছে ই বচনের বিপরীত বচনের অসম বিরোধী কোনটা? তাহলে ই বচনের বিপরীত কে? ই বচনের বিপরীত এ বচন, এ বচনের অসম বিরোধীকে না হচ্ছে আমার আই বচন।
ক্লিয়ার? তাহলে এর অ্যান্সার কি হবে আমার এ, 11 নম্বরের অ্যান্সার হবে আমার এ। ক্লিয়ার? আশা করি এরকম ধরনের প্রশ্ন আসবে, ঘুরিয়ে দিতে পারে। ওকে, এবং তোমরা অবশ্যই জানাবে যে প্রশ্ন ফ্রেমটা কেমন হয়েছে, হ্যাঁ, এবং তোমাদের কেমন লাগলো সেটা আমাদের জানিও। এবং তোমরা অনেকেই জানাচ্ছ যে এই টপিকের ওপর হলে ভালো হয় বা ওটার ওপর হলে ভালো হয়। তো এরকম আরও কি, এবং লজিকের পোর্শনের আমি অর্ধেকটা নিয়েছি আজকে, এবং আর কি কি জানতে চাইছো বা আর কি কি ধরনের লেকচার তোমরা চাইছো বা আর কি কি টপিক থেকে চাইছো সেটা আমাদের জানিও। আচ্ছা, 12টা দেখো, বলেছে কোন কোন বচনের সরল আবর্তন সম্ভব। ঠিক আছে, এই যে আমরা দেখলাম, আমরা বলেছি একটু আগে, আমি তোমাদের যখন অনুমানের ভাগটা বলেছি, আশা করি ওটা রিপিট করতে হবে না, যে মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান। এবং অমাধ্যম অনুমানের মধ্যে আমরা কোনগুলোকে পাচ্ছি না, আমাদের আবর্তন, বিবর্তন, তারপরে সমবিবর্তন, এগুলো আসছে, বিরোধিতা, কনভার্সন, অবভার্সন, কন্ট্রাপোজিশন, সমস্ত কিছু আসছে আমার অমাধ্যম অনুমানের মধ্যে। এবং সেখানে আমরা আবর্তনকে পাই, এবং আবর্তনকে আমরা জানি যে সেখানে কি হচ্ছে, আমাদের সংজ্ঞা আমি বলছি না, মূল ব্যাপার হচ্ছে আমাদের উদ্দেশ্যকে আমরা বিদেহ করছি, এবং বিদেহকে আমরা উদ্দেশ্য করছি, এবং সেখানে মূল কথা কি না, সেখানে আমাদের গুণের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এবং আবর্তনীয় থেকে যখন আমরা আবর্তিতে যাই, হ্যাঁ, এখানে আমি আর লিখছি না, আমি শুধু বচনগুলো লিখছি, যে আমাদের 4টে বচন আমরা একটু আগে জেনেছি, যে এ, ই, আই এবং ও, এবং আমরা সবাই জানি 4টে বচন সম্পর্কে আমরা পড়েছি। তো এর আবর্তনীয়, এটাকে আমরা আবর্তনীয় বলছি, এর যেটা হচ্ছে, যেটা আমরা করব চেঞ্জ, সেটাকে আমরা বলি আবর্তিত। ক্লিয়ার? তাহলে এ বচন, এ থেকে আমরা জানি হয় আমাদের আই, ই এর হচ্ছে ই, আই বচনের হচ্ছে আমাদের আই, এবং ও বচনের আমাদের আবর্তন হয় না। ক্লিয়ার? তো এই ফর্মটা আমাদের সবার মনে থাকে, সবার মনে আছে সেই ক্লাস 12 থেকে, আশা করি আমরা ভুলে যাইনি। এ আই, ই ই, আই আই, ও কিছু না, এইভাবে আমি এভাবেই মনে রেখেছি ছোট থেকে, 12 থেকে, রাইট? তো যাই হোক, তোমরা হয়তো মনে রাখার পন্থা আলাদা, যেভাবেই মনে রাখো, মানে সঠিকটা মনে রাখতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তো আশা করি আমরা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে ই বচন এবং আই বচন, দাঁড়াও আমি এখানে পেনের কালার চেঞ্জ করে নিই, নাহলে এই যে ই বচন এবং আই বচন, এই দুটো বচনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে না, এগুলো আমাদের সরল আবর্তন বা সম আবর্তন হচ্ছে। তাহলে আমাকে প্রশ্নটা কি দিয়েছে, কোন কোন বচনের সরল আবর্তন সম্ভব। এই ই এবং আই বচনের আমার সরল আবর্তন সম্ভব, কারণ এখানে কি হচ্ছে যে আবর্তন যখন আমি করছি তখন আবর্তনীয় এবং আবর্তিত বচনের পরিমাণ এখানে আমার এক থাকছে। ঠিক আছে, ধরো সাপোজ আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি আই বচন থেকে, যে কোনো কোনো কি বলবো, মানুষ হয় সৎ প্রাণী, আর এটাকে যখন আমি আবর্তিত রূপ দিচ্ছি তখনও সেটা হচ্ছে আই থাকছে, যে কোনো সৎ প্রাণী হয় মানুষ। এখানে যখন আমার সাবজেক্ট এবং প্রেডিকেট এবং সিদ্ধান্তে আমার প্রেডিকেটটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আই বচনের ক্ষেত্রে আমরা জানি, এখানে কিন্তু ব্যাপ্যতার নিয়মটা মনে রেখো তোমরা, আই বচনের ক্ষেত্রে আমরা কি জানি, যে সেখানে কিন্তু দুটো জায়গাকেই, মানে হচ্ছে আমার উদ্দেশ্য এবং বিদেহ, আমরা একটু আগে বলেছি, আশা করি তোমাদের ক্লিয়ার আছে, যে দেখে নাও, যে রাইট ক্রস, রাইট রাইট, ক্রস ক্রস, মানে কোনোটাকেই ব্যাপ্য করছে না, দুটোই ক্রস, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়ে যাচ্ছে না। ঠিক আছে, এবং ই বচনের ক্ষেত্রেও কিন্তু তাই হয়, এবং কপি কিন্তু এই দুটোকেই শুধু বৈধ বলেছেন, এই যে ই থেকে ই এবং আই থেকে আই, এই যে সরল আবর্তন বা সম আবর্তন, এটাকে উনি কারেক্ট বলেছেন। ঠিক আছে, তাহলে আশা করি ক্লিয়ার যে কোন কোন বচনের সরল আবর্তন সম্ভব, যে ই আর আই বচনের সরল আবর্তন সম্ভব, এবং এ বচনের যে সরল আবর্তন সেটা হচ্ছে যে আমাদের সম্ভব হয় না, এবং কেন হয় না সেটা আমার পরের প্রশ্নে আসবো, তখন আমি ব্যাখ্যা করে দেবো। ওকে, আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখো কি আছে, যে বস্তুগত বিবর্তনের প্রবর্তক কে। আচ্ছা,
প্রথমত আমরা আবর্তন আমরা জেনে নিয়েছি যে আবর্তনটা কি, বিবর্তনটা কি, সেম জিনিস, এটাও একটা অমাধ্যম অনুমান বিবর্তন। এবং বিবর্তনে আমাদের কি করা হয়, বিবর্তনে কিন্তু উদ্দেশ্য পদ, বিবর্তিত বচনের উদ্দেশ্য পদই হবে, কিন্তু বিদেহটাকে মানে বিরুদ্ধ বচনকে নেওয়া হয়। ঠিক আছে, যেরকম ধরো সকল মানুষ নয় পশু, তার বিবর্তিত রূপ হচ্ছে সকল, কোনো মানুষ নয় পশু, আর বিবর্তিত রূপ হয়ে যায় তখন সকল মানুষ হয় অপশু। মানে এখানে আমরা কিন্তু যে কি বলবো, যে আশ্রয় বাক্যের যে বিধেয় পদ তার বিরুদ্ধটাকে আমরা সিদ্ধান্তে গ্রহণ করছি। এবং বিবর্তন আমরা সাধারণ বিবর্তন এবং যে জায়গাটা সাধারণ বিবর্তনের যে চেঞ্জটা সেটা আমরা কিভাবে করছি, যে একটু আগে আমি তোমাদের বলেছি যে আবর্তনীয় এবং আবর্তিত এই টার্ম দুটো যেরকম আমরা পাই সেরকম বিবর্তনীয় এবং বিবর্তিত আমরা বলছি অবভার্সনের ক্ষেত্রে। একটা কনভার্সন, একটা অবভার্সন। অবভার্সনের ক্ষেত্রে বিবর্তিতটা কি হচ্ছে, এখানে কিন্তু ডাইরেক্ট এ থেকে হচ্ছে আমাদের ই, আই, ও আই। ঠিক আছে, এটা আমরা জানি যে এটা আমাদের বিবর্তনের যে রূপ যেটা চেঞ্জ হচ্ছে, এবং এখানে কিন্তু গুণের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এখানে গুণের পরিবর্তন হচ্ছে কিন্তু পরিমাণটা একই থাকছে। এবার এখানে তোমাদের যে টপিকটা দিয়েছে দেখো, যে যেটা বলেছে যে বস্তুগত বিবর্তন, আমরা সাধারণ বিবর্তনের স্ট্রাকচারটা এখানে বলে দিলাম ছোট করে। বস্তুগত বিবর্তনের প্রবর্তক হচ্ছেন তর্কবিজ্ঞানী বেন। এটা এসটা হবে না, মানে দন্তেশ্বটা হবে না, হ্যাঁ বেন হবে। এটা তর্কবিজ্ঞানী বেন হচ্ছে বস্তুগত বিবর্তনের প্রবর্তক। এবং এটা আমরা এখন ছোট্ট করে একটু জেনে নিই যে বস্তুগত বিবর্তনটা কি না। বস্তুগত বিবর্তনে আমরা নিয়মটা জানবো, যে নিয়মটা কি হয় এখানে, যে এখানে কিন্তু বিবর্তনের নিয়ম আমরা জানলাম, কিন্তু বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে কি হচ্ছে, যে সিদ্ধান্তে উদ্দেশ্য পদটা আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদের বিপরীত হয়। যেরকম ধরো আমরা যদি বলি যে গরম হয় আরামদায়ক, তাহলে সেখান থেকে আমাদের হবে যে শীত হয় কষ্টদায়ক। ঠিক আছে, এখানে আমরা কিন্তু কোনো মানে হয় না যে বিরুদ্ধ পদকে নিচ্ছি না, এখানে আমরা বিপরীত পদকে নিচ্ছি। ঠিক আছে, বিপরীত পদকে আমরা মোটামুটি এখানে গ্রহণ করছি, এবং এখানে কিন্তু গুণটা চেঞ্জ হয় না, গুণটা একই থাকে। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। যদি বলে যে শীত হয় কষ্টদায়ক, গরম হয় আরামদায়ক, এটা হচ্ছে একটা বস্তুগত বিবর্তন। এখানে কিন্তু আমাদের কি হয়, যে এখানে কোনো বচনের আকারগত পরিবর্তন না করে তার যে বাস্তব অভিজ্ঞতার দ্বারা আমরা কিন্তু বচনটাকে বিবর্তিত করি। ক্লিয়ার? এবং কে প্রবর্তন করেছেন, এটা হচ্ছে তর্কবিজ্ঞানী বেন। ওকে, দেন দেখো, এই যে একটু আগে আমি তোমাদের বলেছিলাম যে এ বচন আমরা দেখেছিলাম, যে একটু আগে প্রশ্নটা এরকমভাবে ফ্রেম হয়েছিল যে ই আর আই মানে কোন কোন বচনের সম বিবর্তন সম্ভব, মানে সম আবর্তন সম্ভব। সেখানে আমরা দেখেছিলাম ই আর আই বচনের সম্ভব, এবং তার মানে অবভিয়াস আমাদের কাছে এটা যে চারটে বচনের মধ্যে যদি ই আর আই বচনের ক্ষেত্রে আমাদের সমবিবর্তন সম্ভব হয়, বাকি যে দুটো পড়ে থাকছে এ অ্যান্ড ও বচন, তাদের সম্ভব নয়। ঠিক আছে, কোয়াইট ক্লিয়ার এটা। তো এই যে এ বচনের সম আবর্তন সম্ভব নয় কেন, এখানে তোমাদের অপশান দেওয়া হয়েছে দেখো, যে আবর্তনের প্রথম নিয়ম লঙ্ঘন করে বলে, দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে বলে, তৃতীয় নিয়ম লঙ্ঘন করে বলে, না চতুর্থ নিয়ম লঙ্ঘন করে বলে। তাহলে তোমাকে প্রথমে আবর্তনের নিয়মগুলো এখানে জানতে হবে। আমি ছোট্ট করে একটু বলে দিই, একটু আগেও বলেছি আবারও বলছি, যে আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ কি হয় না, আবর্তিত বচনের বিধেয় পদ হয়। হ্যাঁ, যেটা উদ্দেশ্যতে থাকবে সেটা বিধেয়তে হবে, এবং আবর্তনীয় বচনের বিধেয় পদ আবর্তিত বচনের মানে যেটা সাবজেক্টে ছিল সেটা প্রেডিকেটে আসবে, যেটা প্রেডিকেটে ছিল সেটা সাবজেক্টে আসবে। এই আমাদের নিয়ম ছিল। এবং সেখানে কিন্তু কোয়ালিটি কোনো পরিবর্তন হবে না, কোয়ালিটি সেখানে সেম থাকবে, অভিন্ন হবে। কিসের পরিবর্তন হবে, কোয়ান্টিটির পরিবর্তন হবে, পরিমাণটা আলাদা হয়ে যাবে। ক্লিয়ার? গুণের কিন্তু কোনো পরিবর্তন হবে না, সেটার পরিমাণটা পরিবর্তন হবে, গুণের পরিবর্তন হবে না। মানে এখানে কিন্তু সদর্থক যেটা আছে,
যে সার্বিক সদর্থক, মানে সদর্থক থেকে তোমার সদর্থকই হচ্ছে, চেঞ্জ হচ্ছে না। যেমন এ থেকে আই বচন যদি আমার হয় আবর্তনের নিয়ম অনুযায়ী, সেটা তাহলে এ বচন হচ্ছে সার্বিক সদর্থক, আর ই বচন হচ্ছে সার্বিক নঙর্থক, আই বচন হচ্ছে বিশেষ সদর্থক। তাহলে সদর্থক থেকে কিন্তু সদর্থকই হচ্ছে, সেটার কোনো চেঞ্জ হচ্ছে না। এবং আরেকটা যে নিয়ম সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি তাকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। এই যে নিয়মটা যেটা আমি বললাম এক্ষুনি, সেই নিয়মটা লঙ্ঘন হবে যদি এ বচনের সম আবর্তন করো। ক্লিয়ার? তাহলে আমরা একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে বুঝে নিই। তোমরা বলবে যে ম্যাম এটা শুধু বলে দিল, উদাহরণ বললো না। দেখো, যদি তুমি এখানে ধরো যে সকল হয় না, সকল কবি বা যারা পোয়েট, আমি পি লিখছি এখানে শুধু, সকল কবি হয়, যদি বলি যে লাজুক ধরো, হ্যাঁ লাজুকই ধরো, এখানে আমি লিখলাম যে সকল কবি, এখানে পি কিন্তু প্রেডিকেট ভাবে নিও না, এটা পি হচ্ছে পোয়েট যারা, তাদের কথা বলা হচ্ছে। তো লেখকের কথা বলা হচ্ছে যে সকল কবি হয় লাজুক যদি আমি বলি, এবং এ বচনের আমি কি বলেছি, এখানে আমাকে আবর্তন করতে হবে, মানে সম আবর্তন, এমনি আবর্তনটা নয় যেটা থেকে আমার এ থেকে আই হবে, এখানে বলেছে সম আবর্তন আমরা দেখতে চাইছি। তাহলে এখানে হয়ে যাবে এস, এটা হয়ে যাবে পি। এবার যে নিয়মটা লঙ্ঘন হবে সেটা কি না, চতুর্থ নিয়ম, ফোর্থ রুলস কে লঙ্ঘন করছে। সেটা কি ছিল, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি তাকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না, এই রুলসটা লঙ্ঘিত হবে। এবং আমরা একটু আগেই দেখেছি, এই যে তোমাদের আমি এই স্ট্রাকচারটা দিলাম, যে এ বচন, ই বচন, আই বচন, ও বচন, এর হচ্ছে রাইট ক্রস, মানে ব্যাপ্য অব্যাপ্য, সাবজেক্ট প্রেডিকেট, এভাবে শর্টে মনে রাখো যে রাইট ক্রস, রাইট রাইট, ক্রস ক্রস, ক্রস ক্রস রাইট, ও বচন। তাহলে এ বচনে আমরা কি দেখেছিলাম এবং কেন ব্যাপ্য হয় সেটাও আমি একটু আগের একটা প্রশ্নে তোমাদের বুঝিয়েছিলাম। তো এ বচনে আমরা কি দেখেছিলাম, যে আমাদের উদ্দেশ্য পদটা ব্যাপ্য হয় এবং বিধেয় পদটা অব্যাপ্য হয়। ক্লিয়ার? সেম ভাবে এখানে যদি আমি সিদ্ধান্ত করি, এটা আমার, তাহলে আমার এটা কি হচ্ছে, এটা তখন আমার ব্যাপ্য হয়ে যাচ্ছে এবং এটা অব্যাপ্য হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রবলেমটা হচ্ছে, যে এই যে নিয়মটা আমার লঙ্ঘন করলো, সেটা কি, চতুর্থ নিয়ম, যেটা হচ্ছে আমার যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি তাকে সেটা হচ্ছে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাচ্ছে এই স্থানে থাকার ফলে। এখানে সাইটা এইখানে ছিল, প্রেডিকেট পজিশনে ছিল, তখন ব্যাপ্য হয়নি এ বচনে, এবং এ বচনে যেহেতু আমরা জানি সাবজেক্ট পজিশনটা আমার ব্যাপ্য করে, তার জন্য যখন এটা আমার সাবজেক্ট পজিশনে আসছে তখন কিন্তু এটা ব্যাপ্য হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই কারণে আমার এ বচনের আবর্তন মানে সম আবর্তন সম্ভব নয়, কারণ এটা আবর্তনের চতুর্থ নিয়মকে লঙ্ঘন করছে। ওকে? আর ও বচনের আবর্তন কোনোভাবেই সম্ভব নয়, আমরা দেখেছি যে ও বচনের কোনো রকম কোনো আবর্তন হয় না, ও বচনের কোনো আবর্তন হয় না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তারপরের প্রশ্নটা দেখো, যে ই আই ও, এটা একটা গুড কোয়েশ্চেন। ঠিক আছে? এরকম ধরনের প্রশ্নগুলো মানে তোমাদের যদি জানা না থাকে, মানে মূর্তি বা এইগুলো সম্পর্কে জানা না থাকে, তাহলে কিন্তু এই ধরনের অ্যান্সার তোমরা করতে পারবে না। তাহলে দেখো, যে ইআইও নামক শুদ্ধ মূর্তির সংস্থান কি? এখানে অপশন আছে দ্বিতীয়, তারপরে কি প্রথম, তৃতীয়, চতুর্থ, না সবকটা। প্রথমে আমি এখানে অ্যান্সারটা তোমাদের বলে দিই, যে এই ইআইও নামক যে শুদ্ধ মূর্তি, সেটা আমার সবকটাতেই সত্য হবে। ঠিক আছে? এটার অপশন ডি কারেক্ট অ্যান্সার হবে। এবার কেন হবে মনে রাখো, যে দেখো, আমরা যদি নিরপেক্ষ ন্যায়ের যে আমরা ভাগ দেখি, আমরা এর আগেও পড়েছি যে অনুমান দুই প্রকার, সেখানে আমরা মাধ্যম অমাধ্যম অনুমান পেয়েছি, এবং মাধ্যম অনুমানের মধ্যে একটা ভাগ আমি বলেছি যে সেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়, সাপেক্ষ ন্যায়, এবং তার আরও ভাগ আছে। এই যে নিরপেক্ষ ন্যায়, যেখানে কি হচ্ছে, যে আশ্রয় বাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ বচন, সেখানে কি হয়,
এই তোমার এটা কিন্তু মাধ্যম অনুমান, যে দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত ডিরাইভ করছে। এবং সেখানে আমরা সবাই জানি যে সাধ্যপদকে আমার পি বলছে বা মেজর টার্ম বলছে, রাইট? সাধ্যপদকে পিএম আমি এভাবে মনে রাখবো যে পিএম মানে এখানে আমার সাধ্যপদটাকে আমি মেজর টার্ম বলছি, হেতুপদটাকে আমি মিডিল টার্ম বলছি এমএম, আর পক্ষপদ যেটা আমার এস সেটাকে আমি মাইনর টার্ম বলছি। এটা আমার ছোটোবেলায় খুব হতো, তোমাদেরও হতো হয়তো, যখন 12-এ প্রথম শিখছিলাম, যে আমার মনে হতো যে সাধ্যকে কেন এস বলছিলাম। ঠিক আছে, এই ভুলগুলো করো না, এগুলো আমাদের অনেকেরই গুলিয়ে যায়, শুধু আমার নয়, মানে গুলিয়ে যেত ছোটোবেলায়, এখন আর গোলায় না। এভাবে মনে রাখবে, যাদের গুলিয়ে যায় তারা এভাবে মনে রাখবে যে পিএম এমএম এসএম, মানে পি হচ্ছে তোমার সাধ্যপদ যেটাকে মেজর টার্ম বলছো, এমটা হচ্ছে আমার মিডিল টার্ম যেটাকে হচ্ছে আমার বলছো যে এম মানে হেতুপদ, এবং এস যেটা পক্ষপদ সেটাকে আমরা মাইনর টার্ম বলছি। ক্লিয়ার? এবং সেখানে আমরা আরও কিছু জিনিস পড়ি, যে মুড বলো ফিগার বলো, সেগুলো আমরা পড়ছি। যে তোমরা যদি দেখো যে নিরপেক্ষ ন্যায় আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ ও পরিমাণ অনুযায়ী ন্যায়ের যে আকার বা সেটাকে আমরা মূর্তি বলছি, যেরকম এ এ এ এটা একটা মূর্তি, বা তোমাদের উদাহরণে যেটা আছে এটা একটা মূর্তি, ইআইও। ঠিক আছে, এরকম তোমাদের প্রশ্ন দিতে পারে। হেতুবাক্য এবং সিদ্ধান্তের মানে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ এবং পরিমাণ অনুযায়ী যেটা আমরা পাই সেটা কি তাকে আমরা কি বলছি? মূর্তি বলছি। এবং সংস্থান বা ফিগার আমরা কাকে বলছি? এটা কিন্তু হেতুপদের অবস্থান অনুযায়ী আমার ফিগার হয়, মানে এফএম। এটা আমরা শর্ট ফর্মে মনে রাখবো যে এফএম। এখান থেকে কিন্তু অনেকবার প্রশ্ন এসছে, নেটেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসে আমাদের। ঠিক আছে, যে স্টেটমেন্ট তুলে দেবে তোমাকে, হয়তো একটা স্টেটমেন্ট এখানে এরকম দেবে না, স্টেটমেন্ট কিছু দিয়ে দিল, তার মধ্যে তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে হেতুপদের অবস্থান অনুযায়ী আমি ফিগারকে বার করছি। এটা কিন্তু পেপার 1-এও এই ধরনের প্রশ্ন এসছে, কাজেই বি অ্যাওয়্যার। ওকে, আচ্ছা, তাহলে এই যে সংস্থান, এই যে ফিগার, এটাকে আমরা 4টে ফিগার পাই, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। এবং এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অনুযায়ী আমরা কিছু বৈধ মূর্তি পাই 4টে সংস্থানে। ক্লিয়ার? সেখানে আমরা মোট কথা ধরো মোটামুটি 19টা পাচ্ছি, মানে টোটাল যদি বলো সম্ভাবনা থাকে 256, এবং 19টা আমরা পাচ্ছি। এবং তার মধ্যে থেকে আমাদের 15টা, আমি এই প্রশ্নটাতেও আসবো যে 4টে আমাদের কেন বাদ যায়, আমরা 15টাকে ভ্যালিড বলছি যে নব্য মতে। ওকে, তো এই যে এত কথা বললাম, এবার এই যে ইআইও এগুলো আমি সব মুছে দিই, না হলে তোমাদের আমি যেটা প্রশ্ন আছে সেটা দেখাতে পারবো না। হ্যাঁ, একটু সময় দাও, আমি এটা মুছে নিচ্ছি। জাস্ট 1 মিনিট। হ্যাঁ, তো যেটা আমি তোমাদের এবার বলতে চাইছি, তাহলে আমরা জানলাম যে 4টে সংস্থান, সেই 4টে সংস্থানের উপরে আমাদের 4টে মূর্তি, 4টে সংস্থানের আমাদের কিছু মূর্তি রয়েছে, এবং সেগুলো টোটাল হওয়ার সম্ভাবনা আছে 256। সেগুলো অত ডিটেলে পড়ার দরকার নেই, কী কী সম্ভাবনা রয়েছে। মোট বৈধ বলা হয়েছে 19টা, কিন্তু এখন যদি দেখো যে সেটা হচ্ছে আমাদের 15টায় দাঁড়িয়েছে। এবং 4টে কেন নেই সেই প্রশ্নটা তোমাদের আছে, এরপর আছে। তো যাই হোক, এই যে ইআইও এটা আমরা তাহলে জানলাম একটা বৈধ মূর্তি, শুদ্ধ মূর্তি বা বৈধ মূর্তি যেটাই বলো না কেন, সেটা কোন কোন সংস্থানে রয়েছে। এবং এটা আমি উত্তর বললাম তোমাদের সবকটা। তাহলে প্রথম সংস্থানেও আছে, দ্বিতীয়তেও আছে, তৃতীয়তেও আছে, চতুর্থতেও আছে। তাহলে এই যে ইআইও আমি তোমাদের একটা সংস্থান দিয়ে দেখিয়ে দিই। প্রথম সংস্থানে আরেকটা কথা, যে এই যে সংস্থানে যে বৈধ মূর্তির নামগুলো, এগুলো তো মানে মনে রাখতেই হবে, মানে একদম ঠোঁটস্থ বলি না আমরা, ওরকমভাবে রাখবে, নাহলে পরীক্ষার হলে গিয়ে গুলিয়ে যাবে। হ্যাঁ, একদম প্রথম থেকে 4টে সংস্থানের আমি যদি বলি, যে বারবারা সিলারেন ডেরি ফেরিও সিজার, দেন সেকেন্ডে হচ্ছে সিজারে কেমিস্ট্রিস ফেস্টিনো ব্যারোকো ড্যারাপ্টি ডেটিসি ডিসামিস ফেলাপটন ফেরিসান বোকার্ডো, লাস্টের হচ্ছে ব্রামান্টিপ কেমিনিস ডিমারিস ফেসাপো ফেসিশিয়ান। এটা আমি 11 থেকে আমার এখনো অবধি এইভাবেই কিন্তু মুখস্থ আছে, 12 থেকে।
তো আশা করি তোমাদেরও মুখস্থ থাকা উচিত বা আছে, যাই হোক না কেন। তাহলে এই যে মূর্তিগুলো আমি প্রথমে বললাম যে EIOটা এই যে মূর্তিটা সমস্ত সংস্থানে ভ্যালিড। কি করে? এই যে প্রথম যদি আমি দেখি, তাহলে প্রথম সংস্থানে এটার কি নাম হচ্ছে, আমি যে কোনো একটা সংস্থান নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে ফেরিও, আমি যদি ধরো প্রথম সংস্থানের মূর্তিটাই নিই, একটু টাইম দাও আমি লিখে নিই। ফেরিও, রাইট, FERIO, একটু লেখাগুলো অসুবিধাজনক হচ্ছে, বুঝে নিও তোমরা। তো এই যে ফেরিও, এটা আমরা প্রথম সংস্থানে বলেছি, 4টে সংস্থানে মানে ভ্যালিড বলেছি। তো প্রথমটা আমরা আগে দেখে নিই। প্রথম সংস্থানে আমরা জানি যে আমাদের হেতু পদটা হচ্ছে আমাদের একদম কি বলবো এইভাবে থাকে, মানে এগুলো তো একদম ছোট থেকে আমাদের কি বলবো মানে ধাতস্থ হয়ে গেছে যে এগুলো নিয়ে ভাবার কিছু আমাদের বিষয় নেই, রাইট। এটা এইভাবে থাকছে, এই যে এসটা এখানে হবে আর এটা আমার বি হবে। এটা আমার প্রথম সংস্থানের স্ট্রাকচার, যে উল্টো জেড আমরা এইভাবেই মনে রেখেছি এখনো অবধি। কিছু কিছু জিনিস যেগুলো 11-12 থেকে পড়া, যেগুলো মানে সেইভাবেই মুখস্থ আছে, যেগুলো এখনো অবধি ভুলিনি বা মনে আছে, কাজে ওইভাবেই মনে রাখার তোমরা চেষ্টা করো। তো এটা আমাদের প্রথম সংস্থানের স্ট্রাকচার। দ্বিতীয় সংস্থানটাকে আমি কিভাবে মনে রেখেছি, যে উল্টো ব্র্যাকেট, রাইট, উল্টো ব্র্যাকেট। তৃতীয় সংস্থানটাকে মনে রেখেছি সোজা ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আমরা ছোটবেলায় দিতাম না, এবং চতুর্থটা হচ্ছে আমাদের সোজা জেড, আমাদের একদম যে লেটার তার যে জেড, ওই জেড। তাহলে প্রথমটা উল্টো জেড, দ্বিতীয়টা আমার উল্টো ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এটা আমরা বলতাম ম্যাথের ক্ষেত্রে, যদিও লজিকের ক্ষেত্রে এটা থার্ড ব্র্যাকেট নয়। তৃতীয় সংস্থানে আমাদের সোজা ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট এবং মানে থার্ড ব্র্যাকেটের সোজা রূপ, এবং লাস্টে চতুর্থ সংস্থান হচ্ছে আমার এই জেড। তাহলে এগুলো আমি এখন মুছে দিই, এটা আমার লাগছে না। এবার এই যে ফর্মটা, এই যে সংস্থানটা, এখানে আমাকে EIO দেখাতে হবে। তাহলে এটা যদি আমি ছোট্ট করে এটাকে কমিয়ে দিই, লেখার জন্য একটু টাইম যাচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। যাই হোক, তো EIO, এই যে EIO, এবং আমরা ব্যাপ্য অব্যাপ্য নিয়মে একটু আগে তোমাদের বলেছিলাম যে রাইট ক্রস রাইট, ক্রস ক্রস রাইট, এটা আমরা মনে রাখবো। তো এর ক্ষেত্রে আমরা জানি যে আমার উদ্দেশ্য বিধেয় দুটোই হচ্ছে রাইট, ব্যাপ্য। এর ক্ষেত্রে আমরা দেখেছি যেটা কোনোটাকেই ব্যাপ্য করছে না, দুটোই ক্রস। ও এর ক্ষেত্রে প্রথমটা ক্রস, ও এর ক্ষেত্রে হচ্ছে প্রথমটা, একটা মিনিট, উদ্দেশ্য ক্রস বিধেয় রাইট, ঠিক আছে, এখানে পিটা রাইট। তো এটা এই যে ফর্মটা আমরা যদি পাই, এখানে ভালোভাবে পরিষ্কার করে দেখানো গেল না, সেখানে গিয়ে দেখবো আমরা কিন্তু কোনো রকম আমাদের নিরপেক্ষ ন্যায়ের যে নিয়মগুলো আছে, বৈধতার নিয়ম, যে প্রত্যেকটা বৈধ ন্যায় আমাদের 3টে নিরপেক্ষ বচন থাকবে, যে প্রধান হেতুবাক্য, অপ্রধান হেতুবাক্য, সিদ্ধান্ত, সব আছে এখানে। তারপরে প্রত্যেকটা বৈধ ন্যায় আমাদের 3টে পদ থাকবে, এবং প্রতিটা পদ একই অর্থে দুবার করে ব্যবহৃত হবে, যে পক্ষপদ, সাধুপদ, হেতুপদ তোমাদের একটু আগে লিখে দিয়েছি। প্রত্যেকটা বৈধ ন্যায় হেতুবাক্যকে উভয় আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, অন্তত একবার ব্যাপ্য হয়েছে, দেখো এই ক্রাইটেরিয়া সে ফুলফিল করে নিয়েছে। তারপরে হচ্ছে বৈধ ন্যায়ের যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় তাকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। এখানে এমন কিছু হয়নি যেটা আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, ঠিক আছে। এই ফর্মে তোমরা ফেলে দেখবে, আমি তোমাদের এখানে প্রথমটা দেখালাম, সবটা এখানে দেখানো সম্ভব নয়, যদি জায়গা থাকতো আমি তাও দেখাতাম, বা আমাদের যখন পেন ট্যাব আমরা ইউজ করব তখন আমরা দেখাবো। যে তোমরা দেখে নিও প্রত্যেকটা নিজেরা, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টে সংস্থানেই এই মূর্তিটা ভ্যালিড, ঠিক আছে। আমি নামটাও বলে দিচ্ছি। দ্বিতীয় সংস্থানে হবে ফেস্টিনো, তৃতীয়তে হবে তোমার ফেরিসন, আর চতুর্থতে হবে ফ্রেসিশন, ওকে। তো এটা তোমরা দেখে নিয়ে যে এখানে কোনো নিয়ম কিন্তু লঙ্ঘন করছে না। তারপরে আমার পক্ষপদ বা সাধ্যপদ, যে অবৈধ পক্ষদোষ বা অব্যাপ্য হেতুদোষ
বা অবৈধ পক্ষদোষ কোনো নিয়ম এখানে কিন্তু লঙ্ঘিত হচ্ছে না। তারপরে আমরা আরও জানি যে আশ্রয় বাক্য একটা মানে যদি নঙর্থক হয় তাহলে মানে আমাকে অবশ্যই সিদ্ধান্তে অবশ্যই আশ্রয় বাক্যকে নঙর্থক হতে হবে। দেখো এখানে তাই হয়েছে, এটা হচ্ছে যে বিশেষ সদর্থক সার্বিক সদর্থক, আর এটা হচ্ছে সার্বিক সদর্থক সার্বিক নঙর্থক, ই বচন নঙর্থক, এখানে ও কিন্তু নঙর্থক। এগুলো হয়েছে কোনো মানে এখানে কোনো নিয়ম কিন্তু লঙ্ঘন করা হয়নি। মোট কথা যা যা নিয়ম আছে সব নিয়ম কিন্তু এখানে মানে একেবারে মানে কি বলবো ওই নিয়ম মেনেই এটা আছে, তার জন্য এই ই আইও 4টে সংস্থানই কিন্তু আমার বৈধ। ক্লিয়ার? তারপরেটা দেখো দ্বিতীয় সংস্থানের শুদ্ধ মূর্তিগুলো, আমি একটু আগে পুরো নাম তোমাদের বলে দিয়েছি যে বারবারা, সিলারেন্ডেরি, ফেরিও, সিজারে, কেমিস্ট্রেস, ফেস্টিনো, ব্যারোকো। এই সিজারে, কেমিস্ট্রেস, ফেস্টিনো, ব্যারোকো এগুলো হচ্ছে আমার দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি। এবং তোমরা যদি চাও তাহলে এইগুলোকে ভাগ করে দেখে নিতে পারো যে এ ই আই ও তোমাদের বলেইছি, ব্যারোকো এ ও এই সব কটাই হচ্ছে দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি। তাহলে এখানে হবে অল অফ দ্য অ্যাভাব। ক্লিয়ার? দেন কোনো বৈধ যুক্তির প্রধান আশ্রয় বাক্য ও বচন হলে সিদ্ধান্ত কি হবে? কোনো বৈধ যুক্তির প্রধান আশ্রয় বাক্য ও বচন হলে সিদ্ধান্ত কিন্তু ও বচন হবে। হ্যাঁ, এবং এটা কোন সংস্থানে আছে? থার্ড সংস্থানে। তোমাদের আমি একটু আগে নামগুলো বলেছি যে ব্যারোকো, BARO, এগুলো একটু তোমরা বুঝে নিও। CO আমি বলে দিচ্ছি, অসুবিধা হওয়ার কথা নয়। AOO, ব্যারোকো নয়, আমি ভুল লিখলাম, এটা বোকাডো হবে। হ্যাঁ, এটা বোকাডো হবে। BOCARDO, তাহলে OAO এটা হচ্ছে একটা তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি যে বোকার্ডো। এবং তোমরা এটা করে দেখো যে এই যে ফ্রেমটা রয়েছে যে ও বচন হলে এটাকে ওই হতে হবে, কারণ নিরপেক্ষ ন্যায় নিয়মগুলো আমি তোমাদের বললাম যে উভয় আশ্রয় বাক্য নঙর্থক যদি হয় কোনো বৈধ সিদ্ধান্ত আমার পাওয়া যাবে না। তারপরে উভয় আশ্রয় বাক্য বিশেষ হলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। তারপরে একটা আশ্রয় বাক্য নঙর্থক হলে সিদ্ধান্তকে অবশ্যই আমাকে নঙর্থক হতে হবে। এখানে যদি অন্য কিছু আমি করি তাহলে দোষ হয়ে যাবে। কাজে এটাই হচ্ছে অ্যান্সার এবং এটা হচ্ছে এর এক্সপ্লানেশন। ওকে, দেন এই প্রশ্নটা দেখো, এটা একটা গুড কোয়েশ্চেন যে অস্তিত্বমূলক দোষ যুক্ত মূর্তিগুলো কি। তার আগে তোমাকে এটা জানতে হবে যে অস্তিত্বমূলক দোষটা কি, এই অস্তিত্বমূলক দোষ কেন হয়। এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি, এই যে নিরপেক্ষ ন্যায়ের যে নিয়মগুলো বললাম সেখান থেকেই তোমরা এই ফ্যালাসিটা পাবে যে কেন হচ্ছে। আমরা যদি দেখি যে দোষটা প্রথমত জেনে নাও যে হেতুবাক্য সামান্য এবং সিদ্ধান্ত বিশেষ যদি হয় তাহলে কিন্তু আমার এই ধরনের দোষ হয়। ঠিক আছে, এখানে আমরা দেখেছিলাম যে একটা আশ্রয় বাক্য উভয় আশ্রয় বাক্য সদর্থক হলে আমাকে সিদ্ধান্তকে অবশ্যই সদর্থক হতে হবে, একটা আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্তকে অবশ্যই বিশেষ হতে হবে। এই ধরনের যে এগুলো আছে সেগুলো তোমরা দেখে নেবে। তাহলে অস্তিত্বমূলক দোষের ক্ষেত্রে আমাদের কি হয় যে সামান্য থেকে যদি আমি বিশেষকে নিই, সামান্য হেতুবাক্য সামান্য এবং সিদ্ধান্ত যদি বিশেষ হয় তাহলে কিন্তু আমার অস্তিত্বমূলক দোষ হয়। এই যে অস্তিত্বমূলক দোষটা দেখো এখানে কি কিভাবে হয়েছে, আমি ধরো কালারটা চেঞ্জ করি তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো ড্যারাপটিভ ফেলাপটোন, ব্রামান্টিভ ফেসাপো, বারবারা ডিমারিস, এই দুটো কোনোভাবেই হবে না। এই দুটো হচ্ছে ভ্যালিড, আমার প্রথম সংস্থানের ভ্যালিড মূর্তি। ওকে, এবং ডিমারিস হচ্ছে আমার চতুর্থ সংস্থানের ভ্যালিড মূর্তি। এটাকে বাদ দাও, এই দুটো আমার সঠিক উত্তর, যে অপশন এ এবং বি দুটোই হবে, যে ড্যারাপটিভ ফেলাপটোন এবং ব্রামান্টিভ ফেসাপো। একটু আগেই তোমাদের যখন আমি মূর্তি ফিগার এগুলো বলছিলাম তখন বলেছিলাম যে বৈধ মূর্তির সংখ্যা আমাদের 19টা এবং আমরা যদি দেখি যে পরবর্তীকালে সেটা 15টা হয়েছে। কেন? 4টে আমার বাদ গেছে, সেই 4টেই হচ্ছে আমার এইটা, যে ড্যারাপটিভ ফেলাপটোন, ব্রামান্টিভ অ্যান্ড ফেসাপো। ক্লিয়ার? তাহলে এখানে যে ফর্মটা আছে দেখো একটাই নিয়ে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এখানে ড্যারাপটিভ স্পেলিংটা ভুল হয়ে গেছে,
DA হবে, হ্যাঁ এখানে DA হবে, একটা ছোট্ট করে আমি লিখে দিচ্ছি, DARAPTI। আর ফেলাপটন হচ্ছে FELAPTON। ওকে, এই যে ড্যারাপ্টি আর ফেলাপটন হচ্ছে আমার থার্ড সংস্থানের মূর্তি। এবার থার্ড সংস্থানে তুমি যদি এটাকে ফেলে দেখো তাহলে দেখবে যে এটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। ক্লিয়ার? এই যে AAI, এই যে ফর্মটা আমি যদি এখানে লিখি AAI, আচ্ছা এখানে আমি কালার চেঞ্জ করেছিলাম, একটা মিনিট দাও। AAI, হ্যাঁ এই যে AAI এটা আমার কেন হচ্ছে, এখানে বলা হয়েছে যে হেতুবাক্য আমার হচ্ছে সামান্য, তার থেকে যদি আমি বিশেষ সিদ্ধান্ত ডিরাইভ করি, এটা আমার বিশেষ সিদ্ধান্ত, এটা আমার সামান্য সিদ্ধান্ত। এখানেও দেখো সেম, ইটা হচ্ছে আমার সামান্য মানে সার্বিক সদর্থক, এখান থেকে আমি ও বিশেষ নঙর্থক করছি। সেমভাবে ব্রাহ্মণটিপের ক্ষেত্রেও কি হচ্ছে, আমি AI করছি এবং এখানেও আমি ইও করছি। এই যে চারটেই কিন্তু আমার তাহলে এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি নামক দোষযুক্ত। ক্লিয়ার? তারপরেরটা হচ্ছে দেখো, তারপর কি আছে, যে নিরপেক্ষ ন্যায়ের যে কোনো সংস্থানে হেতুপদটা প্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য অপ্রধান আশ্রয়বাক্যের বিধেয় স্থানে থাকে। ঠিক আছে, তাহলে সেটা আমার প্রথম সংস্থান। একটু আগেই তোমাদের আমি প্রথম সংস্থান বুঝিয়েছি, আশা করি এখানে আর কিছু আমার বোঝানোর নেই। এটা হচ্ছে আমরা বলেছি উল্টো জেড বলে আমরা মনে রাখবো। হেতুপদের দেখো এখানে মিলিয়ে নাও, হেতুপদটা প্রথম সংস্থান, হেতুপদ মানে এম বা মিডিল টার্ম, সেটা হচ্ছে আমার প্রথম আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকছে, তাহলে সেটা প্রথম সংস্থান হচ্ছে। ক্লিয়ার? এবার এই প্রশ্নটা দেখো, এটা তোমাদের বুলিয়ান ইন্টারপ্রিটেশন বা ইউনিট 4 থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে, যে সাদা বাঘ আছে। ঠিক আছে, সাদা বাঘ আছে, এই বচনটার বুলীয় রূপ কি? তাহলে বুলিয়ান ইন্টারপ্রিটেশন যখন আমরা পড়বো, যে বুলীয় যুক্তিবিজ্ঞান, তার আগে আমরা জানি যে ইআইও চারটে বচন, যেটা আমি তোমাদের বলেই এসেছি, ওটা আর রিপিট করার কিছু নেই, যে নিরপেক্ষ বচনগুলো আমাদের AEIO, সেটাকে যদি আমি বুলীয় রূপ দিই, সেটাকে আমি অন্যভাবে বুলীয় মানে যে বুল ছিলেন জর্জ বুল, তিনি এইভাবে ব্যাখ্যা দিচ্ছেন। হ্যাঁ, এবং তিনি কি বলছেন, এই যে সাদা বাঘ রয়েছে এর বুলীয় রূপ কি, এবং এটাকে তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের LF করতে হবে। LF করলে এটাকে আমরা কি পাবো, এক মিনিট, এটাকে যদি আমি LF করি তাহলে এটা আমার কোন বচন হবে, সাদা বাঘ আছে, তাহলে কোনো কোনো বাঘ হয় সাদা, তাই তো? সাদা বাঘ আছে মানে সব বাঘ তো আর সাদা নয়, কোনো কোনো বাঘ হয় সাদা, তাহলে সেটার বুলীয় মানে এমনি যদি আমি LF বা লজিক্যাল রূপ যদি আমি তাকে দেওয়ার চেষ্টা করি, তাহলে সেটা আই বচন হবে। এর বুলীয় রূপ কি, আই বচনের বুলীয় রূপ আমরা কিভাবে দিতে পারি, সেটা হচ্ছে কি না, আমরা কি বলছি যে এর অ্যান্সারটা তাহলে কি হবে, এর অ্যান্সার হবে SP নট ইকুয়াল টু 0। কেন এটা হলো, কারণ বুলীয় মতে যদি তোমরা দেখো, তাহলে আই বচনের ক্ষেত্রে এর অর্থটা কি, এর অর্থটা ছোট করে বলে রাখি, যে S এবং P যেটা রয়েছে তার যে মিলিত যে জায়গা, যেটা যদি তোমরা, আমি এর পরে এটার ভেন ডায়াগ্রাম দেব, কারণ বুলিয়ান যে ব্যাখ্যা তার ভেন যে রূপটা রয়েছে সেটা করলেই তোমরা বুঝতে পারবে যে তার যে মিলিত যে জায়গা, সেই জায়গাটা শূন্য নয়, মানে কোনো কোনো বাঘ সাদা রয়েছে, মানে অন্তত শূন্য নয়, মানে তার অন্তত একটা সদস্য আছে। এবং এই জর্জ বুল কিন্তু একটা প্রশ্নই আছে এরপর, আমি এখনই বলে দিচ্ছি, যে অস্তিত্বমূলক তাৎপর্যের কনসেপ্টও কিন্তু এই জর্জ বুল দিয়েছেন। উনি বলছেন যে আই বচন এবং ও বচন, এই দুটো বচনের কিন্তু অস্তিত্বমূলক তাৎপর্য আছে, এ বচন আর ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। কেন নেই, কারণ এবং আই আর ওর কেন আছে সেটা বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে এখানে, যে এই যে আই বচন আর ও বচন, এগুলো বিশেষ বচন, এগুলোকে যখন আমরা উচ্চারণ করছি, তখন উচ্চারণের সঙ্গে সঙ্গেই ওই উদ্দেশ্য শ্রেণীর একটা অন্তত সদস্যর অস্তিত্ব আমরা স্বীকার করছি, তার জন্য এই দুটো বচনের অস্তিত্ব আছে, মানে অস্তিত্বমূলক তাৎপর্য আছে। এবং এখানেও এটাই বলা হচ্ছে যে এই যে SP মানে SP অংশে অন্তত একটা সদস্য আছে,
ঠিক আছে, সেটা শূন্য নয়। এই যে ক্রস এটা দেওয়া হয়েছে তার মানে এটা শূন্য নয়, তার জন্য এটা এই রূপটা এখানে দেওয়া হয়েছে। এটা তোমরা পরেরটাতেই বুঝতে পারবে আরো ভালো করে। যে দেখো কোনো কোনো ফুল হয় গোলাপি, এটাকে যদি আমরা দেখি সাধারণ সেন্সে এটা কি বচন? কোনো কোনো ফুল হয় গোলাপি, এটা আমার আই বচন। একটু আগে যে বচন বললাম এর ভেনচিত্ত কি, তাহলে এর ভেনচিত্ত কোনটা হবে? এর ভেনচিত্ত কিন্তু আমার এই অপশনটা হবে, এই বিটা হবে, এই বিটা হবে। দেখো এখানে আমরা ভেনচিত্র আঁকার সময় এভাবে আঁকবো যে এস বৃত্ত, তিনটে আঁকার সময় অন্যভাবে আঁকবো, দুটো যখন আঁকবো তখন আমরা এইভাবে আঁকবো যে এস এর বৃত্ত, এবং এটা হচ্ছে আমার ফুল। যদি ধরো সাধারণ সেন্সে এটা হচ্ছে আমার ফুলের বৃত্ত, আর এটা হচ্ছে গোলাপি গোলাপি বস্তুর বৃত্ত। তাহলে কোনো কোনো ফুল হচ্ছে গোলাপি, মানে এই যে জায়গাটা যে এসপি যে মাঝখানে যে ক্রসটা রয়েছে তার মানে কি অন্তত একটা সদস্য সেখানে এক্সিস্ট করছে। ক্লিয়ার? তো এটা বোঝানোর জন্য এইভাবে ভেন ডায়াগ্রামটা এটা হয় যে এই যে এসপি এই যে মিডিলে যে ক্রস চিহ্ন দ্বারা এটাকে বোঝানো হচ্ছে, মানে শূন্য নয়, অন্তত একটা সদস্য সেখানে আছে। ক্লিয়ার? এটা আই বচনের ফর্ম, লিখে দিই। ওকে, আচ্ছা, তারপরেরটা দেখো। এই ধরনের প্রশ্ন তোমাদের দেবে যে এলএফটা কি, এলএফ করে আমাদের কিভাবে বার করব আমরা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার জন্য কিন্তু কোন কোন বচনের সঙ্গে এ বচন হবে, বা কোন কোন মানে কি কি থাকলে এ বচন হবে, কি কি থাকলে আই বচন হবে, এগুলো কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। এগুলো যদি না করো এর থেকে কিন্তু পরে সেন্টেন্স যে ফর্ম করা সেটা করতে পারবে না, সমস্তটা ভুল হয়ে যাবে যদি এটা ভুল হয়। তো এই যে খুব কম সংখ্যক, আমরা ইংলিশটা দেখে নেবো। এখানে দুটো জিনিস তোমরা একটু মনে রেখো, এগুলো কিন্তু আমাদের গুলিয়ে যায়, রাইট? এখানে দেখো একটা হচ্ছে এ ফিউ আর একটা হচ্ছে ফিউ, এটা আমরা মানে ভীষণ গোলাই সবাই। দুটো জিনিস বললাম, একটা এ ফিউ একটা হচ্ছে ফিউ। এই যে এ ফিউ রয়েছে, এ ফিউ মানে এ ফিউ, ভেরি ফিউ, এগুলোর ক্ষেত্রে কি হয়, এখানের সঙ্গে যদি হয় থাকে তাহলে আই বচন হবে, এবং যদি নয় থাকে তাহলে ও বচন হবে। ঠিক আছে? যেরকম সাধারণ অর্থে হয় আই বচন ও বচন। কিন্তু ফিউ যেটা রয়েছে, ফিউ এর ক্ষেত্রে কিন্তু আমি হয় থাকলে এর উল্টোটা হবে। হয় থাকলে আমার সবসময় মনে হয় না একটা পজিটিভ কিছু হয়, সেটা নয়। এই ফিউ থাকলে কিন্তু হয়ের সঙ্গে আমার হবে ও বচন, আর নয়ের সঙ্গে আমার হবে আই বচন। ক্লিয়ার? এগুলো কিন্তু মনে রেখো, গুলিও না। তাহলে কি বললাম, এফ ইউ এর সঙ্গে আই হয় থাকলে আই সাধারণ সেন্সে, নয় থাকলে ও। শুধু এফ ইউ নয়, সাধারণ বলো, তারপরে হচ্ছে মেনি বলো, কখনো কখনো বলি না আমরা জেনারেলি, মেনি, প্রায় সব, কতিপয়, আ ফিউ, এগুলোর ক্ষেত্রে হয় থাকলে আই, নয় থাকলে ও। এবং কদাচিৎ, কশ্চিৎ বা ফিউ, শুধু ফিউ থাকলে হয় থাকলে ও, নয় থাকলে আই। তাহলে এই যে ফর্মটা রয়েছে, খুব কম সংখ্যক মানুষ স্বার্থপর নয়। ঠিক আছে? স্বার্থপর নয় বলেছে। এখানে দেখো হয় বলেছি যে ফিউ এর সঙ্গে যদি হয় থাকে তাহলে সেটা ও বচন হবে, নয় থাকলে আই বচন হবে। তাহলে এর অ্যান্সারটা কিন্তু কি বচন হবে? আই হবে। এখানে নয় বলেছে। এটা যদি এলএফ করো যে কোনো কোনো মানুষ তোমার হয় স্বার্থপর, এরকম হবে। এর এলএফ যদি করতে চাও তাহলে এরকম হবে। কিন্তু এখানে যেটা বলেছে যে নয়, তাই তো, বিবর্তিত রূপ বলেছে, সরি এখানে বিবর্তিত রূপ বলেছে। এই বিবর্তিত রূপটা কি হবে? তাহলে এটা হচ্ছে কি বচন? খুব কম সংখ্যক মানুষ স্বার্থপর নয়, তার মানে কোনো কোনো মানুষ নয় স্বার্থপর। তাহলে এটা হচ্ছে আই বচন, এর বিবর্তিত রূপ হবে আমার ও বচন। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি যে কেন এটার অ্যান্সার ও হবে। ওকে, তাহলে এই ফর্মটা যেটা আমার রয়েছে সেটা আইতে রয়েছে, এর বিবর্তিত রূপ হবে ও বচন। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এই প্রশ্নটা, এখানে দু তিনটে জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোনো জিনিস যুগপৎ সাদা ও কালো নয়। এই যুগপথের সঙ্গে যদি আমার নয় থাকে, যুগপৎ কথাটা যদি আমার থাকে, তার সঙ্গে ধরো নয় থাকলো, বা একসঙ্গে নয়, যুগপৎ নয়, কোনো না, কোনো কিছু না, না নয়, নেই, কখনোই না, এই সব থাকলে আমার কি বচন? তার মানে এই বচনটা আমার কিসে আছে? ই বচন। এবার তোমাকে প্রশ্ন বলেছে, এত সোজা কিন্তু বলেনি। এখানে কি বলেছে প্রশ্নটা? এইভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে, এবং আমি এই প্রশ্নটা এই জন্যই তোমাদের এইভাবে ফ্রেম করেছি।
বলেছে নিম্নলিখিত বচনটার আবর্তিত রূপের ভেঞ্চিত্ত কোনটা। তাহলে নিম্নলিখিত বচনটা আমরা পেলাম ই বচন, এর আবর্তিত রূপ ই বচন থেকে আমরা জানি ই হয়, তাহলে ই বচনের যে আবর্তিত রূপের ভেন হচ্ছে আমার এটা হবে। ঠিক আছে, এবং কেন হবে দেখো, ই বচনের ক্ষেত্রে আমরা কি জানছি যে সাপোজ ধরো কোনো ফুল নয় বলি না, যে কোনো ফুল নয় পাখি বা এরকম যা কিছু একটা উদাহরণ নিয়ে নাও, সেখানে কি বলছে যে যদি ফুল নামক কোনো সভ্য থাকছে তাহলে কিন্তু সে পাখির সভ্যের মধ্যে পড়ছে না। যে কোনো এস নয় পি, আমরা যদি এখানে দেখি যে কোনো এস নয় পি, তাহলে এস শ্রেণীর যদি কোনো সদস্য থাকে তাহলে কিন্তু সে তার মধ্যে পি গুণটা থাকবে না। এটাকে আমাকে কিন্তু যেভাবে বর্ণনা করা হয় তার মানে যেভাবে ব্যাখ্যা করা হয় তার এটা মানে বুলিয়ান রূপটা কি হয়ে যায় সেক্ষেত্রে এসপি ইজ ইকুয়াল টু 0, মানে সেটা শূন্যকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এখানে এসও আছে পিও আছে, এমন অংশটা শূন্য, এবং এখানে আমরা জানি যে সার্বিক বচনের ক্ষেত্রে যখন আমরা করছি তখন এই জায়গাটাকে শ্যাডো করে দেওয়া হয়। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার বুলিয়ান রূপ, মানে ভেনের রূপ, আর বুলিয়ান রূপ হচ্ছে এসপি ইজ ইকুয়াল টু 0, এবং কেন 0 সেটাও আমি তোমাদের বললাম। এবার এটা দেখো, অস্তিত্বমূলক তাৎপর্যের ধারণার প্রবর্তককে একটু আগেই বলে দিয়েছি, অস্তিত্বমূলক তাৎপর্য ব্যাপারটা কি সেটাও বলে দিয়েছি, এটা হচ্ছে জর্জ বুল, অ্যান্সার হবে। এবং 25এরটা কি না এমপি। এই যে এমপি মানে কি মোডাস পোনেন্স, রাইট? এই যে মোডাস পোনেন্স রয়েছে এটা আমাদের রুলসের মধ্যে পড়তে হয়, যে 19 রুলসের মধ্যে যখন আমরা পড়ি তখন সেখানে আমরা পড়বো বা আমরা পড়েছি। সেখানে আমরা দেখি যে এখানে তোকে অপশন কি দিয়েছে, এখানে দিয়েছে বৈকল্পিক ন্যায়ের বৈধ মূর্তি, প্রাকল্পিক ন্যায়ের বৈধ মূর্তি, প্রাকল্পিক ন্যায়ের অবৈধ মূর্তি, না পূর্বক ও নিষেধ জনিত দোষ। এখানে আমরা তাহলে জানছি যে আমরা একটু আগেই পড়েছি যে সাপেক্ষ নিরপেক্ষ যুক্তিকে আমরা দেখেছি, এবং সাপেক্ষর মধ্যে আমরা মিশ্র অমিশ্র পাই, তার থেকে আমরা প্রাকল্পিক বৈকল্পিক দ্বিপ্রাকল্পিক এগুলো আমরা পাচ্ছি। তো তার যে স্ট্রাকচার আমরা যদি দেখি যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের এই যে স্ট্রাকচারটা ছোট করে আমি বলে দিই, এটা হচ্ছে ইফ দেন দিয়ে আমরা যুক্ত করি, ইমপ্লাই দিয়ে আমরা বোঝাই, পি ইমপ্লাই কিউ, পি অ্যান্ড কিউ, রাইট? তো এই যে পি ইমপ্লাই কিউ, পি অ্যান্ড কিউ এটা যে রয়েছে, এটার প্রাকল্পিক নিরূপণের প্রথম যেটা রয়েছে প্রাকল্পিক যুক্তির, এটাকে কি বলা হচ্ছে যে পূর্বগ, আর এটাকে বলা হচ্ছে অনুগ। তাহলে পূর্বগর যখন আমরা বৈধ স্ট্রাকচার দেখি যে পূর্বগকে দ্বিতীয়টাতে স্বীকার করে অনুগকে স্বীকার করা, তাহলে এই যে যদি স্ট্রাকচার পাই তাহলে সেটা আমার হয়ে যাবে যে আমার বৈধ ভ্যালিড। ঠিক আছে, এবং এটা হচ্ছে বৈধ আকার। এবং প্রাকল্পিক এটাকে অন্যয় যুক্তিও বলা হয়, হাইপোথেটিক্যাল কনস্ট্রাকটিভ বা মোডাস পোনেন্স যেটাই বলো না কেন এটা বলা হয়। ক্লিয়ার? তো এটা হচ্ছে তার জন্য অ্যান্সার হবে প্রাকল্পিক ন্যায়ের এটা হচ্ছে বৈধ মূর্তি। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে তুমি বুঝে নিতে পারো যে যদি বৃষ্টি হয়, যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, মেঘ করেছে সুতরাং বৃষ্টি হবে, এটা এটার ফর্ম হতে পারে। ওকে, তো আজকে আমি চেষ্টা করেছিলাম তোমাদের টপিক 1 থেকে 4 অবধি যেটুকু আছে সেটুকু বলার, যতটা সম্ভব বলার চেষ্টা করেছি। নেক্সট যেদিন হবে সেদিন বাকি অংশগুলো নিয়ে আলোচনা করা হবে। আশা করি তোমাদের ভিডিওটা কাজে আসবে, এবং এটা একটু লেন্দি হয়ে গেছে যেহেতু লজিকের ক্লাস, এবং তোমরা বলছিলে একটু লেন্দিভাবে আলোচনা করার জন্য, মানে টাইমটা আমাদের আর একটু বাড়ানোর জন্য। তো এটা একটু টাইমটা বেশি আছে, তোমরা ধৈর্য ধরে দেখো, আশা করি তোমরাই উপকৃত হবে। তো চলো আজকে ক্লাসটা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ।